প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই যে জনাব মাসুদ কামাল ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম, সেটা হলো যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় শঙ্কার কথা বিএনপি মহাসচিব বলেছেন। তিনি আরও বলেছেন যে বিবিসি বাংলারে দেয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি আসলে কি বোঝাতে চাইছেন, কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? আমার একটা টেক অবশ্য আছে, সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করব। কামাল ভাই, আপনি আমাদের যদি একটু আলোকিত করেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বার্তা দিতে চাইলেন। পরে সকালে আমি এটা ডিটেল আমি পড়েছি। আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হতে উঠবে। এগুলো আকার ইঙ্গিতে বলা হয়েছে জিনিসটা। আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে উনি মনে করেন, সেই কথাটা আমি ওনার অন্য একটা কথা আমি পেয়েছি। সেটা কিন্তু বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন, সরকারের যারা পার্টনার হিসেবে আছেন, তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনেও অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন। দেখাও যাচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন, নির্বাচন করবেন, সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে। মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে। ডক্টর ইউনূস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে 2-3 তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে। আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই? আমরা কি একটু আস্থা ডক্টর ইউনূসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে ক্যাবিনেটের 2-3 জন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে, বা এই নির্বাচন কমিশন, এই আস্থা আমাদের ডক্টর ইউনূসের উপর? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আস্থা রাখলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বাদ দেন, আমি আমার কথা বলি। শুনেন, ডক্টর ইউনূসকে আপনি কিভাবে বিচার করেন? ডক্টর ইউনূসকে এই দেশের মানুষ 8 তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন, আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন? আমি পাই না। 8 তারিখের আগে ডক্টর ইউনূস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক, উনি আমাদের অনেক কিছু করে দিবেন। আজকে কি তাই মনে করেন আপনি? নো, বাংলাদেশের বাস্তবতা সেটা বলে না। কামাল ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে বললেন ডক্টর ইউনূসকে সারা দেশের আস্থার প্রতীক মনে করেছেন, বাংলাদেশের মানুষ কোনোদিন কাউরে আস্থার প্রতীক মনে করে? যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি। যেই মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভারে কইতে থাকে এমনি চালান অমনে চালান। আমি বলতে দেন আপনাকে। জি বলেন। বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে আস্থার প্রতীক মনে করে, সবচেয়ে দ্রুত। আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। একটা প্রবাদ আছে গ্রামে, বুঝছেন? সেই প্রবাদটা হলো, সেই মানুষটা তত বেশি ভালো যেই মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন। 8 তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কতটা ভালো কেউ জানতো না। এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক। যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, যেই মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন। সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো, তাদের মধ্যে আমিও একজন। আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না। আমি বলেছি ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, এই উপদেষ্টা পরিষদে অনেককে আমি চিনি, যে জন্য আমি বলেছি পারবেন না। এবং এখন দেখেন উনি পারছেন, উনি খুব ভালো পারছেন। আপনি বাংলাদেশের যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন, ভাই উনি কি খুব ভালো পারছেন? দেখেন আপনি উত্তরটা কি পারছেন না। কামাল ভাই, আপনার সাথে কথা বলা খুবই ফ্যাসিনেটিং, কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন, আমি আপনার প্রায় সব শো, আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান, আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না, এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না। এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল, সব চোর বাটপার, এরা তো মন্ত্রিত্ব চালাইছে। এই আগের সরকারে আমরা দেখছি, তাদেরকে আমরা পারছি, এটা আপনি কেমনে
বলমু যে এরা পারছিল? আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি? না, বলেন না, কাউকে আমি ভালোবাসি না। বলেন না। তো আমি কি বলেছিলেন? হ্যাঁ 5ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে, হ্যাঁ এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা। যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে, সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে, এই প্রত্যাশাকে আমি করবো না? আমি করেছি। আমি বলি আপনাকে, আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পারিনি, সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না। আমি সাহস পাই নাই, কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে। খেয়াল করেন কিন্তু, Right. তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে। তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে, যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো, তাদের অংশগ্রহণে, তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো, রাইট। এই প্রত্যাশা আমি করবো না? অবশ্যই আমি করবেন। প্রত্যাশা করেছি। করবেন। আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তো তুলনাই করতে চাই না। অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক সৎ লোক আছে, এতে কোনো সন্দেহ নাই। সততা নিয়ে তুলনা আমি করতেই পারবো না। কিন্তু আমার কথাটা হলো কি, যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আড়াইটা জিনিস, সিম্পল আড়াইটা জিনিস। আড়াইটা কি কি? 1 নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে। 2 নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে, যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে। আর অর্ধেক কাজটা হলো, যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন। আর কিছু চাইনি কিন্তু রে ভাই। কিন্তু ওই অর্ধেক কাজ যেটা, ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলো সন্দেহের মধ্যে ঢুকে পড়লো। সংস্কার নামে তারা যা করলেন, এটা তো একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে সংস্কারটা। আচ্ছা কামাল ভাই, আমি আপনার কাছে আসতেছি, শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সব কিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, তা আমাদের এখানে কোনো রোল নাই। আমরা 150টা আন্দোলন কইরা 5 মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম। আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন, নাইলে আমি সমালোচনা করি, ওরা যাইবো কই? কোন জায়গা থেকে তাদের সমালোচনা? এই কাজ করছো কেন, এইটা করো নাই কেন, এইটা করতে পারছো কেন? বিএনপি এতদিন পর্যন্ত কই আসছে, একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও 1.5 মাস আগে ইন্টারভিউ দিছে, একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান। হঠাৎ করে এখন কি হইলো, জুলাইতে চায় না অগাস্টে চায়, ঠান্ডা নাই বর্ষা নাই, আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে, এগুলি কি কথা? আমি বলবো নাকি? আপনি 2 মিনিট একটু বইলা নেন, আপনার একটু শোনা দরকার আছে। আমি যাইতেছি, বাকের আসতেছি আপনার কাছে জনাব মজুমদার, আমি আসবো একটু, জাস্ট একটু কামাল ভাইকে শুনে আসে। জি দেখেন, মির্জা ফখরুল আগে কি বলছেন, এখন কি বলছেন, এটাকে আমি ডিফেন্ড করবো না, এটা ওনার পলিটিক্স। দেখেন, বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে, তাই না? মুখপাত্র, কাজে উনি কিন্তু বিএনপির পলিটিক্যাল কথাটাই বলবেন। বিএনপি আসলে কি চায়? তারা ক্ষমতায় যেতে চায়, সিম্পল, ক্লিয়ার এন্ড সিম্পল। বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে। তারা মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব। কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম, আমি বলতে পারবো না, সেটা এক জিনিস। কিন্তু ওনাদের তো পলিটিক্স, উনি তো ওই কথাটাই বলবেন। ওনার কথা একটা। সমালোচনা যেটা আমরা করি, সমালোচনাটা আমরা কেন করি বলেন তো? আমি কি ইউনূস সাহেবকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি? নো, আমি চাচ্ছি যে ইউনূস সাহেব যেন ঠিক কাজটা করেন। ওকে। এবং এটা করার জন্য বারবার ওনাকে হ্যামারিং করতেছি, ভাই আপনি ঠিক কাজটা করেন, ঠিক কাজটা করেন। উনি কি ঠিক কাজটা করতে পাচ্ছেন না? উনি কি এই আমি এটাকে বিপ্লব বলেন না গণ অভ্যুত্থান বলেন, জুলাই বিপ্লব বলি, জুলাই গণ অভ্যুত্থান, বাকি এখানে আছে, ওকেও আমি আপিল করতেছি, উনিও বলুন যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন, উনি তো জুলাই বিপ্লবের ফসল। উনার এই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে? কামাল ভাই, আমি আপনার কাছে আসি, শুধু এইটা বলে রাখি, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লগে গিয়ে যোগ দেয় নাই, ছবি তোলে নাই, তাদের মাখনটা খায় নাই, সেইটাই হলো জুলাই আগস্টের চেতনা। এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না। আপনি এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম, লেজিটিমেসি, তারপরে তাদের স্পিরিট সম্পর্কে, কিন্তু আমি এই কথাটা বলতে চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে। তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম, যেহেতু তারা শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই, শেখ হাসিনার ইয়াতে খপ্পরে গিয়া পড়েন নাই, বা ভালোবাসায় গিয়া পড়েন নাই, বা সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিরিটের মধ্যে ছিলেন। আপনি একটু কন্টিনিউ করেন, আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে।
এটা না, কেন এই ছিল? আপনার এই লজিকটা এখানে আমি মনে করি গ্রহণযোগ্য নয় এই কারণে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলনায় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি। শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যা এই দেশে বেশি ছিল। তো আমি বলেছি যারা তেল মারে নাই, যারা তার সঙ্গে ছবি তুলে নাই, তাদের মধ্যে যোগ্যতা, এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয়, সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই। সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। এই বাকের মজুমদার, আপনি বললেন যে ও রাজপথে ছিল, ঠিক আছে ছিল, ও রাজপথে থাকাকালীন যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো, কারণ যদি তুমি এই আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাইতে পারো তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেবো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য। ও কি বলতো আপনাকে? ভাবেন তো একটা কথা, ও কি বলতো? ভাই নূরজাহান বেগম জিনিসটাকে, উনি কে? উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন? উনি কিভাবে একটা এরকম গণ অভ্যুত্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন? সেই কাজটাই কিন্তু করা হয়েছে। নূরজাহান বেগম কি গৃহবধূ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে ওনাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য না, ব্যবস্থা ঠিক করে। কিন্তু কামাল ভাই, সমস্ত ক্ষেত্রে এগুলো কামাল বলা ভাই, হয়েছে। এইটা তো আমি এইটা তো বলি, আমি শেষ করি আপনাকে। জি, হ্যাঁ, বলেন। এইটা তো লিডারের চয়েস। আমরা কিন্তু দেখেছি যে কোচ অনেক সময় সবচেয়ে ভালো খেলে আসা লোকটাকেও খেলায় না। আপনি তো আমার পয়েন্টটা বলে দিচ্ছেন ভাই। জি। আমি তো ওই কথাটাই বলছি, তো choice এটা না। লিডারের চয়েস। জি, এন্ড দ্যাট ওয়াজ দ্য ট্র্যাজেডি। আমাদের লিডারের একটা ব্যাড চয়েস। আমাদের লিডার এমন একটা চয়েস, ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না, চয়েসটা ভালো হয়নি। উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না। আমি এই কথাটাই বলছি, বারবার বলি যে আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি, একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা, তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে। অথচ আমরা একটা তারা হবে শার্প, তারা হবে তাৎক্ষণিক। আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি যেন লেথার্জিক গভর্নমেন্ট। আমি এই কথাটাই বলেছি, এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট। আপনি দেখেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন, দেখেছেন। আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ডক্টর ইউনূস সাহেবের, বলা হয়ে থাকে এ যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ। আমিও তাই বলি। কিন্তু ভাবেন তো, যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে নুরুল কবির প্রশ্ন করলেন, উনি কি বললেন? উনি বললেন যে আমি তো এই জগতের লোক না, আমাকে জোর করেছে নিয়ে এসেছি, আমি কিছু জানি না, আমি বোঝার চেষ্টা করতেছি, দেখতেছি কি হয়, দেখি কতটুকু করা যায়। তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না, ওনাদেরকে আমি কি বলবো, আমি নিজেও তো পারি না, তো ওনাদেরকে আমি কিভাবে বলবো? আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না, কি বিনয়ী লোক, কি সুন্দর লোক, নিজের কথা স্বীকার করলেন। আপনি আমাকে বলেন ভাই, এটা কি ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে কাজ করার জায়গা? না কামাল ভাই, আমি একটু ডক্টর কামাল ভাই, আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্যই একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনূস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তাড়াহুড়া ছিল, তিনি সব লোককে চেনেন না, তাকে এই লোককে নিতে হয়েছিল। কিন্তু আপনি তো আরেকটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই, উনাকে কিরকম জায়গায়, কিরকম একটা বাইনারির মধ্যে হাঁটতে হয়েছে। তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না, তিনি বিএনপির লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না। তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে। এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে, কিছু লোক খারাপ থাকতে পারে, কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আপনি দেখেন, এতগুলি কনস্ট্যান্ট যদি কামাল ভাই আপনাকেও দেই, এতগুলি কনস্ট্যান্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে একটু। আমি বলি আপনাকে, শুনুন, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খড়ের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন, জ্বলবে না আগুনটা ভাই? জ্বলবে। ইন্টেনশনে কিন্তু আগুন নিভাবে না, রাইট? ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না, রাইট? সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে। আপনি শুনেন, সারল্য, ভদ্রতা, নম্রতা, এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। আপনি একটা যুদ্ধে নেমেছেন, ইটস এন ওয়ার। আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই। আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর বেসিসে। শুনেন, আপনার সামনে দিকে তার ছিল, খোলা তার। একজন আপনাকে বললো ভাই তারটার মধ্যে কি ইলেকট্রিসিটি আছে? আপনি বলেন যে ঠিক আছে, হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা। আপনি কি হাত দিয়ে দেখবেন? আপনি যদি হাত দিয়ে দেখেন, যদি থাকে তাহলে এটা ধরবো না, তো ধরলে তো আপনি মরে যাবেন না ভাই। কিন্তু আপনি তো পুরো জাতিকে সঙ্গে নিয়ে হাত দিচ্ছেন। না, এটা কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় না। আমি আপনাকে বলি, শুনেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন? আপনি জীবনে অনেকদিন সাংবাদিকতা, আপনি বলেন তো, অর্থ বছরের মাঝামাঝি আইসা
শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন, কার সঙ্গে আলাপ করে করছেন? ওকে, আপনি কার সঙ্গে আলাপ করে করেছেন? আমি একটু আগের থেকে আসি কামাল ভাই। সেইটা হচ্ছে যে আসেন। আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ, কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে। আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না, তারা শান্তিটা বজায় রাখতে চায়। আচ্ছা, তাদেরকে তো একটা নিরপেক্ষ good, জায়গা, very good. ডক্টর আচ্ছা, ইউনূস very good. যুদ্ধ করতে আসেন তাহলে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো, আপনি চমৎকার উদাহরণ দিচ্ছেন। হ্যাঁ। আমি এই চমৎকার উদাহরণ দিচ্ছি, একটা মন্দ উদাহরণ দিই আপনাকে। জি, জি। যে শান্তিরক্ষা মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের না পাঠায় সেনাবাহিনীকে পাঠায় কেন ভাই? কারণ এটা আপনি আমার বুঝান তো। যদি যুদ্ধ লাগে যুদ্ধ করবে, শান্তিরক্ষা যুদ্ধ মিশনে লাগলে যুদ্ধ করবে, যুদ্ধ লাগলে যুদ্ধ করবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। যুদ্ধ তো লেগে আছে সারা দেশে। মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা, বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা, যুদ্ধ লেগে আছে। না, কিন্তু কামাল ভাই আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন, তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া, পুরা 2024-এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন, নানা ধরনের বিষয়াদি, জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা, এগুলি আপনি দ্রব্যমূল্যের জন্য একটুক সাফার আমরা করব না, একটুক আমরা দিব না? মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম জার্মানিতে, তারা তো 15 বছর ডাস্টবিনে খাবার খায় দেশটারে ঠিক করলো। ওকে, তাহলে আপনি প্রত্যেকটা বাজারের আশেপাশে 20টা 30টা করে ডাস্টবিন রাখেন। না না তোমরা যারা বাজার না, করতে পারছো না, এখান থেকে নিয়ে যাও। না না, তা না, তাহলে তা বলেন না, আপনি, তা না, কি কিন্তু বলবেন? কিছু আপনি বলেন, স্যাক্রিফাইস, আমি আপনাকে কিছু বলি, স্যাক্রিফাইস আমরা কতটুকু করব না, দরকার নাই। কিছু স্যাক্রিফাইস আমরা করব না। কিছু কতটুকু? কিছু কতটুকু? কিছুটা কার জন্য কিছু? কার জন্য কিছু? যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে 8 টাকা বাড়ায় দেয়, তার কিছু? নাকি যে লোক 1 লিটার তেল কিনতে যে 3 বার পকেটের টাকা গুনে, তার জন্য কিছু? আপনি কার কথা বলতেছেন রে ভাই? সাধারণ মানুষ, এই দেশের মানুষের, আপনার একজন উপদেষ্টা এই যে আলী ইমাম মজুমদার, সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না। ওই লোক কষ্টের কি বুঝে? আপনি আমাকে বলেন, ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বুঝে? বেতন বাড়বে না, চাকরিচ্যুত হবেন আপনি, জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না। এটা কি ভাই জুয়ে আছেন, ম্যাজিক নাকি? এটা কি ম্যাজিক? ওকে, আমি কামাল ভাই, আমি কামাল ভাই আপনার রক্ত বেরোবে না কামাল ভাই আমি আপনার বক্তব্যের সাথে দ্বিমত এই পর্যায়ে করছি না, কিন্তু প্রশ্নটা করে রাখি। হ্যাঁ, না না, প্রশ্নটা আমি করে রাখি কারণ ভাই আপনার চোখে, আমি বরং বাকের ফ্যান, আমি বরং আরেকটা প্রশ্ন করি। জি জি, আমি বাকেরের একটা কথায় আমার একটু মনে হলো এই প্রশ্নটা আমার করা দরকার। জি জি, প্লিজ। খালি নাহিদের এই যে নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন, এই স্ট্যাটাসটা আপনি তো ওনাকে পড়ে শুনাইলেন। আমি যদি এই প্রশ্নটা করি, আপনি আমার হয়ে বাকেরকেও প্রশ্নটা করতে পারেন, বাকি নিজেও জবাব দিতে পারে। আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি 111-কে ইনভাইট করতেছে, আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111-কে ইনভাইট করতেছে, ওকে, আমি যদি এই কথাটা বলি, ওকে ওকে, এই কথা, কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে। একজন উপদেষ্টার পদে থেকে উনি এটা করতে পারেন? এটা কোনো সেন্সিবল কাজটি করেছেন না। ওকে, আমরা 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 কামাল ভাইয়ের প্রশ্নটার জন্য